হ্যালো বন্ধুরা, চন্দ্র অভিযান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ প্রতিযোগিতায় নেমে পড়েছে। তাই এই প্রতিযোগিতায় যোগ দেয় দক্ষিণ কোরিয়ার মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা কাসা। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্রথম চন্দ্র অভিযান একটি দুর্ঘটনার মাধ্যমে বাতিল হয়ে যায়। কিন্তু তার 5 বছর পর ওই সংস্থা আবার তাদের দ্বিতীয় অভিযান শুরু করে। এইবার তারা সফলভাবে রকেট লঞ্চ করলেও মহাকাশে পৌঁছানোর পর সেটিতে সমস্যা দেখা দেয়। আর এই দুর্ঘটনায় 3 জনের ভিতর 2 জন অ্যাস্ট্রোনট সেখানে মারা যায়। বাকি একজন অ্যাস্ট্রোনটের কী হয়েছিল সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুভিতে আমাদের ডিসেম্বর 2029 অর্থাৎ বর্তমান সময় থেকে ভবিষ্যতের ঘটনা দেখানো হয়েছে। 5 বছর পূর্বে অর্থাৎ 2024 সালে বাকি দেশগুলোর মতো কাসাও একটি নভোচারীর দল নিয়ে চন্দ্র অভিযানের পরিকল্পনা করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মিশন চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশনের সাথে যুক্ত সকল নভোচারী মারা যায় এবং এটিকে দক্ষিণ কোরিয়ার ব্যর্থ চন্দ্র অভিযান হিসেবে ধরা হয়। কিন্তু বর্তমান সময়ে ওই সংস্থাটি আবার চেষ্টা করেছে 3 জন অ্যাস্ট্রোনটকে নিয়ে দ্বিতীয় চন্দ্র অভিযান শুরু করতে। এই 3 জন অ্যাস্ট্রোনট হলো লি, ইউন এবং এই মুভিটির প্রধান চরিত্র সুন। তারা চন্দ্র অভিযানের জন্য ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে থাকে। অভিযানের পূর্বে তারা মিডিয়াতে নিজেদের কিছু কথা তুলে ধরে, যেমন লি বলে, আমি এই মিশনে থাকাকালীন আমার মেয়ের জন্ম হবে এবং আমি তখন পৃথিবীর দিকে তাকিয়ে তার নাম ঠিক করব। ইউন এই মিশনে যাচ্ছিল তার স্ত্রী ও তার ছেলের জন্য এবং সবশেষে এই গল্পের প্রধান চরিত্র সুন বলে, আমি এই মিশনে যাচ্ছি আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। এরপর যখন রকেট লঞ্চ করা হয় তখন কন্ট্রোল রুমে সবাই শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করতে থাকে। তারপর সফলভাবে রকেট লঞ্চ করা হলে কন্ট্রোল রুমে সবাই মিলে উল্লাস করে। তারা খুব শীঘ্রই চাঁদের কাছাকাছি পৌঁছে যায়। কিছু সময় পর শৈয়বায়ুর কারণে তাদের স্যাটেলাইটে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন সেগুলো ঠিক করার জন্য লি ও ইউন কেবিনের বাইরে যায়। অন্যদিকে সুন রোভারের ভিতরে কাজ করার সময় রিডিংয়ে কিছু ত্রুটি দেখতে পায়। এটা দেখে সুন খুবই ঘাবড়ে যায়। তখন বাকি 2 জন অ্যাস্ট্রোনট তাকে শান্ত করে বলে, তুমি ওখানে বসে রিল্যাক্স করতে থাকো এবং ভালো কিছু মিউজিক শুনতে থাকো। ইউন রিপেয়ার করার কোনো এক সময় একটি প্যানেল খুলে ফেলে এবং তখনই তারা বুঝতে পারে আসলে তাদের জ্বালানির ট্যাঙ্কে একটি ছিদ্র হয়ে গেছে। এরপর সেখানে একটি ব্লাস্ট হয়ে যায় আর এই ব্লাস্টের কারণে ইউন সেখানেই মারা যায় এবং কন্ট্রোল রুমের সাথে তাদের যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় লিও খুবই জখম হয়ে যায় এবং সে সুনকে অর্ডার দেয় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে সে যেন রেস্কিউ রিকোয়েস্ট পাঠায়। এরপর সে নিজের জীবন স্যাক্রিফাইস করে মহাকাশে চিরতরে হারিয়ে যায়। কিছু সময় পর সুন আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং সেখানে ঘটে যাওয়া সব ঘটনা সে এক্সপ্লেইন করতে থাকে। সব কিছু শোনার পর সংস্থাটির ডিরেক্টর খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তিনি বুঝতে পারেন না এখন আসলে তাদের কি করা উচিত। ডিরেক্টর তখন সুনকে সেখানে অপেক্ষা করতে বলে যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছায়। এই পরিস্থিতিতে কাছা চেয়ারম্যানও খুবই চিন্তায় পড়ে যান। তারা খুব শীঘ্রই একটি মিটিং অ্যারেঞ্জ করে ফেলেন। সেখানে ঠিক করা হয় চন্দ্র অভিযানের প্রাক্তন ডিরেক্টর কিম জাইগুককে সেখানে নিয়ে আসা হবে, কারণ একমাত্র তিনিই জানেন কিভাবে রিমোটের মাধ্যমে স্যাটেলাইট রিপেয়ার করা সম্ভব এবং সুনকে সেখান থেকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। প্রথম চন্দ্র অভিযানে ব্যর্থ হওয়ার পর কিম জাইগুক একটি পাহাড়ের চূড়ায় বাস করেন। প্রথমে জাইগুক কাছাতে আসতে রাজি হয় না, কিন্তু যখন সে সুনের নাম শোনে তখন সে কাছাতে যেতে রাজি হয়, কারণ সুন হলো ওয়াং কাইতুয়ের ছেলে, যে গত চন্দ্র মিশনে জাইগুকের সাথে কর্মরত ছিল। জাইগুককে আরও বলা হয় এই রকম অবস্থায় নাসা তাদের কোনো রকম সাহায্য করতে চাচ্ছে না। এরপর জাইগুক কন্ট্রোল রুমে পৌঁছে যায় এবং সুনের সাথে কথা বলে। সুন জানায় রোভারের ভিতরে ঠান্ডা হতে শুরু করেছে আর এই কারণে জাইগুক সুনকে নির্দেশনা দেয় যাতে করে রোভারের ভিতর কিছুটা গরম করা সম্ভব হয়। কিছু সময় পর সুন কন্ট্রোল রুমের লোকেদের কাছে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে। জাইগুকের নাম শোনার পর সে বলে, আমি তার কথায় নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না, কারণ এর আগে সে আমার বাবাকে বাঁচাতে পারেনি, তাহলে সে এখন আমাকে কিভাবে বাঁচাবে। পরবর্তীতে সুন তার সহকর্মী নভোচারীদের ছবি দেখতে থাকে এবং সিদ্ধান্ত নেয় সে একাই চাঁদে ল্যান্ডিং করবে।
সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে ঠিক করে সে যে কোনো মূল্যে এই মিশনটি কমপ্লিট করবে। যে সকল নভোচারী এই মিশনে প্রাণ হারিয়েছে তাদের অপূর্ণ কাজ সে পূর্ণ করবে। সে তার বাবা ও পুরো কোরিয়াবাসীর স্বপ্ন পূরণ করবে। কিন্তু জায়গুক মনে করে এটা একটা ভুল সিদ্ধান্ত এবং সে হানবলকে বলে চাঁদের উল্কা বৃষ্টির উপর নজর রাখতে। এরপর জায়গুক সাহায্যের জন্য তার এক্স ওয়াইফ মুন ইয়ংকে কল করে। আসলে মুন ইয়ং নাসাতে কাজ করে, কিন্তু সে তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবে না, কারণ এটা করার অনুমতি নাসা তাকে দেয়নি। জায়গুক তখন ল্যান্ডার ঠিক করার চেষ্টা করছিল। অন্যদিকে সুন নিরাপদে মুন সারফেসে ল্যান্ডিং করে। সে তার পা চাঁদের মাটিতে রাখে, সাথে তার সহকর্মী অ্যাস্ট্রোনটের ইউনিফর্ম ও তাদের পরিবারের ছবি চাঁদের মাটিতে রেখে দেয়। তারপর সে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ চাঁদের মাটিতে পুঁতে দেয়। এরপর সে চাঁদের পাথর ও মাটির স্যাম্পল কালেক্ট করতে থাকে। আর তখন একটি ড্রোনের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে তাকে ট্র্যাক করা হয়। কিছু সময় পর হঠাৎ কন্ট্রোল রুমে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কারণ ওই সময় মুন সারফেসে উল্কাপাত হচ্ছিল। আর এই খবরটি জায়গুক পেয়েছে তার এক্স ওয়াইফ মুন ইয়ংয়ের কাছ থেকে। তখন সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওই সময় সুন চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও পাথর কালেক্ট করছিল। জায়গুক কন্ট্রোল রুমে চেয়ারম্যানকে বলে ওয়াংসুনকে যেন দ্রুত ল্যান্ডারে ফিরে যেতে বলা হয়, কিন্তু চেয়ারম্যান বলে ওয়াংসুন চাঁদের যে পাশে আছে সেখানে তার কোনো ক্ষতি হবে না। এই বলে সে জায়গুকের কোনো কথায় কান দেয় না। কিছুক্ষণ পর ওয়াংসুন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং তাদের বলে যে সে চাঁদের পৃষ্ঠের নিচে বরফ খুঁজে পেয়েছে এবং চাঁদের সেই উল্কাপাতও বন্ধ হয়ে গেছে, তাই চিন্তার কোনো কারণই নেই। কিন্তু তখনই চাঁদে ভূমিকম্প শুরু হয়ে যায় আর সাথে উল্কাপাত তীব্র আকার ধারণ করে। এটা দেখে সুন ও স্পেস সেন্টারের লোকজন খুবই ভয় পেয়ে যায়। তখন স্পেস সেন্টারের চেয়ারম্যান সুনকে বলে দ্রুত ল্যান্ডারে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তখনই একটি উল্কা এসে সুনের পিছনে পড়ে, যার কারণে সে অনেক দূরে ছিটকে যায়। কোনো রকমে সে নিজেকে সামলে নিয়ে ভেহিকেলে করে ল্যান্ডারের দিকে যেতে থাকে। তখন উল্কাপাত ভয়াবহ রূপ ধারণ করে নিয়েছিল। জায়গুকের অ্যাসিস্ট্যান্ট তখন জায়গুককে জানায় হিসেব অনুযায়ী পরবর্তী উল্কাপাতটি ওয়াংসুনকে হিট করবে। তখন জায়গুক কমান্ড ডিরেক্টরকে একটি ডিভাইস দেয় এবং মডিউল রিসেট করতে বলে, যাতে ওয়াংসুনকে সেখান থেকে বের করা যায়। কিন্তু ফ্লাইট ডিরেক্টর ওই ডিভাইসটি ইউজ করতে চায় না, কারণ সেটা আগে কখনো পরীক্ষা করা হয়নি। এই নিয়ে দুজনের ভেতর অনেক সময় কথা চলতে থাকে। অন্যদিকে ওয়াংসুন চেষ্টা করে দ্রুত ল্যান্ডারে ফিরে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত একটি উল্কা এসে সুনের গাড়ির সামনে একটি বড় গর্ত তৈরি করে ফেলে, আর ওই গর্তে সে তার ভেহিকলস নিয়ে ফেসে যায়। জায়গুক তখন একজন সায়েন্টিস্টকে কমান্ড মডিউল সিস্টেম দ্রুত রিসেট করতে বলেন। ওয়াংসুন তখন কোনোভাবে ড্রোনের মাধ্যমে নিজেকে সেখান থেকে বের করে নেয়। তারপর সে দ্রুত ল্যান্ডারের কাছে পৌঁছে যায়। অন্যদিকে স্পেস সেন্টারের লোকজন মডিউল রিসেট করতে সক্ষম হয়। এখন তাদের উদ্দেশ্য হলো ল্যান্ডারকে মুন সারফেস থেকে বের করা, কারণ কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডারের কাছাকাছি উল্কাপাত হতে চলেছে। অবশেষে ল্যান্ডার টেক অফ করে এবং মুন সারফেস থেকে মহাকাশযানের দিকে পৌঁছে যায়। এখন তাদের উদ্দেশ্য হলো ল্যান্ডারকে মহাকাশযানের সাথে যুক্ত করা। ল্যান্ডারটি তখন আস্তে আস্তে কমান্ড মডিউলের সাথে যুক্ত হতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি উল্কা এসে মডিউলে আঘাত করে। ওয়াংসুনকে তখন বলা হয় মডিউল থেকে ল্যান্ডার আলাদা করে নিয়ে এটিকে ম্যানুয়াল মোডে কন্ট্রোল করতে, কিন্তু সেখানে অ্যামোনিয়া লিক হওয়ার কারণে তার নিঃশ্বাস নিতে সমস্যা হয় এবং তার মাথা ঘুরতে থাকে। জায়গুক তাকে দ্রুত তার হেলমেট পরে নিতে বলেন। তখন ওয়াংসুন তার হেলমেট পরে নেয়, কিন্তু তারপরও কোনো এক সময় ওয়াংসুন জ্ঞান হারিয়ে ফেলে। তখন স্পেস সেন্টারের সাথে ল্যান্ডারের কানেকশনও বন্ধ হয়ে যায়, যেটার কারণে স্পেস সেন্টারের সবাই খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবে তারা হয়তো ওয়াংসুনকে হারিয়ে ফেলেছে। এরপর 4 ঘন্টা হয়ে যায়, কিন্তু ওয়াংসুনের সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয় না। আর যদিও ওয়াংসুন চাঁদে আছড়ে পড়ে, তারপরও তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ ল্যান্ডারে পর্যাপ্ত ফুয়েল ও অক্সিজেন ছিল না। সুতরাং এই মিশনটিকে তারা ব্যর্থ হিসেবে ধরে নিয়েছিল। এরপর জায়গুক তার বাড়িতে ফিরে আসে এবং ডিপ্রেশনে বসে থাকে। তখনই সেখানে তার এক্স ওয়াইফ মুন ইয়ংয়ের মেসেজ আসে, যাতে সে বলে ওয়াংসুন মুনের ডার্ক সাইডে ক্র্যাশ করেছে এবং সে এখনও জীবিত আছে। এরপর সে জায়গুককে কিছু নাম্বার দেয়, যার মাধ্যমে সে ওয়াংসুনের সাথে কথা বলতে পারবে। এরপর জায়গুক ও তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত অবজারভেটরিতে চলে যায় এবং ওয়াংসুনের সাথে যোগাযোগ করে। ওয়াংসুন তাদেরকে জানায় সে ল্যান্ডারের অ্যামোনিয়া লিকেজ ঠিক করে ফেলেছে
এবং সব কিছু বন্ধ করে দিয়েছে। তার কাছে যে অক্সিজেন আছে তা দিয়ে সে সর্বোচ্চ 5 ঘন্টা জীবিত থাকতে পারবে। ওয়াংসুনের সাথে কথা বলার সময় জাইগুকের অ্যাসিস্ট্যান্ট তার কথাগুলো রেকর্ড করতে থাকে। পরবর্তীতে সে এগুলো ইউটিউবে আপলোড করে দেয়, যাতে করে নাসা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। এই ভিডিও তখন ইউটিউবে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সবাই জেনে যায় ওয়াংসুন এখনও জীবিত আছে। নাসা চেয়ারম্যান বুঝতে পারে মুনিয়ং তার হাজব্যান্ড ও কোরিয়াদের সাহায্য করছে, কারণ এই বিষয়টা ছিল টপ সিক্রেট। তারা জানতে পারে এই ভিডিওটি মুনিয়ংয়ের এক্স হাজব্যান্ডের বাড়ি থেকে আপলোড করা হয়েছে, যার ফলে নাসার সদস্যরা মুনিয়ংয়ের চলাফেরাতে নজর রাখতে শুরু করে। অন্যদিকে জাইগুক ওয়াংসুনকে ইনস্ট্রাকশন দিয়ে মডিউল লঞ্চ করার জন্য তৈরি করে। তখন খবর আসে নাসা তাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে। যদি ওয়াংসুন স্পেস ল্যান্ডার নিয়ে স্পেসে পৌঁছাতে পারে তাহলে নাসা তার ল্যান্ডার ডকিং করে তাকে বাঁচিয়ে নেবে। এরপর একটি রেস্কিউ মিশন তৈরি করা হয়, যেটা মুনিয়ং লিড করছিল। ন্যারো সেন্টারের লোকজন তখন ইনস্ট্রাকশন দিয়ে ওয়াংসুনকে টেক অফ করতে বলে, কিন্তু লঞ্চ করার সময় মডিউলটি চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে। আর এই দুর্ঘটনার জন্য মডিউলের ডকিং পোর্ট পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, যার কারণে এই মডিউলটি আর কোনোভাবেই স্পেসশিপের সাথে কানেক্ট করা সম্ভব নয়। তখন ওয়াংসুন এই লঞ্চটি ক্যান্সেল করে দেয়, আর ন্যারো সেন্টারের লোকজন ভাবতে থাকে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, তাদের রেস্কিউ মিশনটি ফেইল হয়ে গেছে। আর ওয়াংসুন সময় মতো স্পেসে না পৌঁছানোর কারণে নাসার অ্যাস্ট্রোনটরা এই মিশন থেকে সরে আসতে চায়। ওয়াংসুন এবং স্পেস সেন্টারের লোকেদের কোনো পথই খোলা থাকে না। ওয়াংসুন তখন আশা হারিয়ে ফেলে এবং সে বলে সে আর লঞ্চ করার কোনো চেষ্টাই করবে না। তখন জাইগুক বলে, তুমিও তোমার বাবার মতো হাল ছেড়ে দিচ্ছ। ওয়াংসুন তখন অক্সিজেন লেভেল কমিয়ে দিতে থাকে। তখন জাইগুক তাকে কনভিন্স করার চেষ্টা করে। সে বলে এখনও কিছু হতে পারে, আমাদের হাল ছাড়লে চলবে না। পরে ওয়াংসুন তখন আবার তার অক্সিজেন লেভেল বাড়িয়ে দেয়। ওয়াংসুন তখন জাইগুকের কাছে তার বাবার মৃত্যুর কারণ জানতে চায়। তখন জাইগুক বলে প্রথম মিশনে তারা যখন স্পেসশিপ লঞ্চ করছিল তখন স্পেসশিপে একটি সমস্যা ছিল, কিন্তু ওয়াংসুনের বাবা এই বিষয়টি হাইড করে, যার কারণে একসময় ওই স্পেসশিপটি ব্লাস্ট হয়ে যায়, আর এই জন্য পরবর্তীতে সে আত্মহত্যা করে। জাইগুক বলে এতে তোমার বাবার কোনো দোষ ছিল না, কারণ সে স্পেসশিপ লঞ্চের আগের দিন এই ত্রুটির বিষয়টি জাইগুককে বলেছিল না, কিন্তু জাইগুক এই বিষয়ে তেমন কোনো অ্যাকশন নেয় না, যার কারণে ওই স্পেসশিপটি ব্লাস্ট হয়ে যায় এবং ওয়াংসুনের বাবা ও জাইগুক খুবই কষ্ট পায়। এরপর জাইগুকের কথা শুনে ওয়াংসুন আবার অক্সিজেন লেভেল বাড়িয়ে না। তারপর মুনিয়ং বলে ওয়াংসুন তার পজিশন থেকে সোজা স্পেসে পৌঁছাতে পারবে এবং সেখান থেকে লুনার গেটের অ্যাস্ট্রোনটরা তাকে পিক আপ করে নিতে পারবে, কিন্তু নাসা এই বিষয়টি অ্যালাউ করবে কিনা তার জন্য মুনিয়ং অন্য একটি প্ল্যান করে নেয়। মুনিয়ং একটি সিক্রেট রুমে বসে লুনার অ্যাস্ট্রোনটদের সাথে যোগাযোগ করে। সে তাদের রিকোয়েস্ট করে ওয়াংসুনকে সেখান থেকে রেস্কিউ করার জন্য। এরপর ওয়াংসুন তার ল্যান্ডার নিয়ে ফুল স্পিডে স্পেসে পৌঁছে যায়। এরপর নিজেকে মডিউলের সাথে বেঁধে স্পেসে জাম্প করে, যাতে লুনার অ্যাস্ট্রোনটরা সেখান থেকে তাকে উদ্ধার করতে পারে। কিন্তু ওয়াংসুন আবার চাঁদের সারফেসে পড়ে যায়, কিন্তু তখন সেখানে লুনার অ্যাস্ট্রোনটরা এসে তাকে রেস্কিউ করে। ওয়াংসুন হয়তো কোনোভাবে ড্রোনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে গিয়েছিল। অবশেষে নাসার অ্যাস্ট্রোনটরা তাকে রেস্কিউ করে নেয় এবং সে আবার পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়। অন্যদিকে মুনিয়ংকে চাকরি থেকে বাদ দেওয়ার পরিবর্তে নাসার চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়। মুনিয়ং সব কিছুর উপরে মানবিকতাকে গুরুত্ব দিয়েছে, তাই হোয়াইট হাউস তাকে এই অবস্থানে বসিয়েছে। সিনেমাটির শেষে আমরা দেখতে পাই ওয়াংসুন তার ইউনিফর্ম পরে জাইগুককে স্যালুট করছে, আর এখানেই আমাদের এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে।